জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যাতে শেখ হাসিনা গোটা বাংলাদেশ নির্বাচিত করেছে, আমাদের উচিত আমাদের সবার উচিত নিখিল ভাইকে প্রচুর ভোটে নির্বাচিত করা। আমরা করবো তো ইনশাল্লাহ। যেমন আমি একটা কথা বলতে চাই, স্টেট এবং পুরো সামনে পেছনে মানুষ করছে কিলবিল। শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে সাইফুল ইসলাম হোসেন নিখিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্রলীগের কর্মী থাকা সার্জিস আলম জুলাই আন্দোলনের পরবর্তীতে পাল্টি নিয়ে শুধু দলই পরিবর্তন করেনি, নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি। জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসিয়েছে, ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সার্জিস আলম। সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাউছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসকে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। ক্ষমতা পাবার জন্যই তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ছিলেন। যখন জুলাই আন্দোলনে হলো, ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমন্বয়ক হয়ে পাল্টি নিয়েছিলেন সার্জিস আলম। সার্জিস হাসনাত খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। সার্জিস হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? এই টাকাগুলো কোথায় গেল? সার্জিস হাসনাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন, এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিস এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন হুট করে এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন। আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল, তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে, ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন। যদি জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আপনাদের খেয়াল আছে, মেয়র ইশরাক, তিনি মেয়র হন, এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুন। সরকার থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন, নিজেও সেখানে গেলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্মত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্মত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা। যদি মব করে আপনার কি বলা হয়েছে যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই। তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সেই কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন, এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনারা যদি দেখি, 28 বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান। কিন্তু 22 মে ইশরাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি, তিনি এখন উত্তরাঞ্চলে আছেন।
উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের, আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওইদিকে ব্যস্ত আছেন, আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যেটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। পুরো বাংলাদেশ আউটাই যাবে। আমার ধারণা সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন, পত্রিকা আসুক না আসুক। ভালো থাকুন। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছান ওদেরকে কালকে সচিবালয়ে পাঠান। ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসে পাঠাইতে বলেন। হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে। উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যদি না পারি। জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থা রাখি ভায়া পলিটিক্যাল পার্টি কি ওনার ছাউচানাদের এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি, এই একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি, এটা দিয়ে হবে? এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে? এটা কি সঠিক? সেনাবাহিনীকে হুমকি দেন? সবকিছু জনগণকে জানিয়ে, জনগণকে সাথে নিয়ে হুমকি। আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসে, তো অনেক বিপ্লবীদেরকে দেখি, বলবেন যে আপনি বাড়ি করেন তো ভাই 3 তারিখে বিকাল 3টার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো। কত বড় বিপ্লবী আপনি! 16 তারিখের পরে বা 18 তারিখ যেদিন বন্ধ হলো, ইন্টারনেট বন্ধ হলো, ওই সময় থেকে, এরপর ইন্টারনেট খুলে দিল কত ঘন্টা পরে, ওই সময় থেকে 18 তারিখ থেকে আপনি 3 তারিখ বিকাল 2টা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান, তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন। আমি কেন বললাম এই কথাটা? 3 তারিখে এমনি একটা দরবারে ওয়াকারুজ্জামান এবং তার আদার্স 2 বাহিনীর প্রধান তারা বলেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করবো না। এটা তো রীতিমতো শেখ হাসিনা সরকারের প্রতি চ্যালেঞ্জ। যদি 5 তারিখে হাসিনা উত্তরে যেতে পারতো, তাহলে এইটার জন্য এই ওয়াকারের কোর্ট মার্শাল হইতো, ফায়ারিং স্কোয়াডে যাইতে হইতো। আমি আপনাকে বলছি, এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেট এই সেনাবাহিনীও, আমরা বিপ্লবী, অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। নাম্বার 2, আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা তো বন্ধ হয় নাই। এই সময় কে চালায় এনেছে পেছন থেকে? রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্ট্যাক। তাইলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনূস তিনি প্রথমেই ব্লান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগ করতাম, তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। আমি আপনাকে আবার একটু এলোমেলো হচ্ছে 5 তারিখে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম।